প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা যারা জয়ার গল্পের নিবাস আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, লাইক দিয়েছেন, তাদেরকে অসংখ্য ভালোবাসা জানাই। শুরু করছি বন্ধুরা গল্প পাঠ। আজকের গল্প মাসিমা। লেখিকা শুভ্রা সান্যাল। শুভ্রা সান্যালের জীবনে একটু বলে নিই। এখন আমি যে বইটি হাতে তুলে নিয়েছি তার নাম অল্প সময়ের গল্প, লিখেছেন শুভ্রা সান্যাল। পাঠক সমাজে তার পরিচিতি সেইভাবে নেই। কেউ হয়তো শুনেছেন, আবার কেউ হয়তো শোনেননি। মূলত লিটল ম্যাগাজিনের লেখক হলেও প্রথম গল্প প্রকাশিত হয়েছিল দেশ পত্রিকায়। গল্প লেখা শুরু 2000 সালে। সুখী গৃহকোণ পত্রিকায় সংসার সুখের হয় রমণীর গুণে শীর্ষক প্রতিযোগিতায় সাহিত্যিক শঙ্করের বিচারে প্রথম হওয়ার পর। বইটি আয়তনে দীর্ঘ নয়, অথচ বিষয় গভীর, যার অল্প সময়ের পাঠ প্রতিক্রিয়া দীর্ঘ মননের সঙ্গী হয়ে থাকবে এমন আশা করাই যায়। শুরু করছি গল্প পাঠ। বর্তমান দিনে মোটামুটি ভদ্র ও সভ্য পরিবেশে মধ্যবিত্ত পকেটের জোরে একটা বাড়ি ভাড়া পাওয়া যে কি দুষ্কর তা ভুক্তভোগী মাত্রই জানেন। মোহ আর ঈশান গত 2 বছরে 3টে বাড়ি বদল করেছে, বিস্তর গাঁটগচ্চা দিয়ে। প্রথম বাড়িটাতে বাথরুম বাড়িওয়ালার সঙ্গে শেয়ার করতে হতো। সেখানে ভোরবেলা থেকে 2 ঘন্টা প্রায় প্রতিদিনই বাড়িওয়ালা বাথরুম দখল করে রাখত। দ্বিতীয় বাড়িটিতে আবার রাত 10টাতে বাড়িওয়ালা মেন সুইচটি অফ করে দিত, বিশেষ করে যেদিন ওরা কোনো ভালো প্রোগ্রাম বা সিনেমা দেখত। প্রতিবাদ করলে উল্টো পাল্টা নানা বাহানায় গল্প শোনাতো। তৃতীয় বাড়িটি এমনিতে নির্ঝঞ্ঝাট, ভালোই ছিল। বাড়িওয়ালা বিপত্নিক, একা মানুষ, কারো সাথে পাঁচে থাকে না, কিন্তু তার যে আবার মহুয়ার প্রতি বিশেষ স্নেহে দৃষ্টি পড়েছিল। তার জেরে দুজনেই পড়ি মরি করে আবার বাড়ি খোঁজা শুরু করলো। আপাতত বদ্যিপাড়ায় এই বাড়িটাতে দিন 15 হলো ভাড়া এসেছে। বাড়িওয়ালা নিঃসন্তান, প্রৌঢ় দম্পতি অবিনাশ দাশগুপ্ত আর তার স্ত্রী লতিকা দোতলায় থাকেন। একতলায় 2টো ঘর, রান্নাঘর, বাথরুম, একফালি বারান্দা। মাসে 2000 টাকার বিনিময়ে ভাড়া পেয়ে ঈশানরা হাতে স্বর্গ পেয়েছে। মহুয়া তো মাসিমা মেসোমশাইয়ের সঙ্গে এত অন্তরঙ্গ হয়ে গেছে যেন কতকালের চেনা, তাদের হারিয়ে যাওয়া কোনো মেয়ে। এই 2 প্রবীণা নবীনা 2টি ভিন্ন রান্নাঘরে রান্না করে ঠিকই, কিন্তু খাবার পরে প্রায় শোনা যায়, মাছের দমপোস্তটা দারুণ রেঁধেছিস মা। বহুদিন পরে যেন আজ আমার মায়ের হাতের রান্নার স্বাদ পেলাম। না না মেসোমশাই, এই এই আপনি বাড়িয়ে বলছেন। মাসিমা, অপূর্ব, আজ আপনার ছানার পাতুরিটা অসাধারণ হয়েছে। ঈশান বলে এলো। যাক, তোরা তবু বললি, এই বুড়ো তো কোনোদিন প্রশংসা করলো না। এমন ধারা আন্তরিক বাক্যালাপে মাস 6 বেশ নির্বিঘ্নে কেটে গেল। ওদেরও স্বস্তি হয়েছে। ভাড়া হলেও বাড়িটা বেশ শুভ। ঈশানের চাকরিতে প্রমোশন হয়েছে, মাইনেও বেড়েছে। সবচেয়ে বড় কথা, মহুয়া প্রায় 8 মাস আগে একটি রিসেপশনিস্টের চাকরি ইন্টারভিউ দিয়েছিল। এতদিন পরে তার ডাক পেয়েছে। হাজিরার সময় সকাল 9টা। সমস্যা হলো পরিচারিকা আশাকে নিয়ে। ও দিনে একবারই আসে, 11টা নাগাদ। তাছাড়া ওর সময় নেই। বিশ্বস্ত লোক মাসিমাই ঠিক করে দিয়েছিলেন। এদিকে লোক ছাড়া চলবেও না। চাকরির খবর শুনে মাসিমা তো ভীষণ খুশি। যে সমস্যায় মহুয়া চিন্তায় পড়ে গিয়েছিল, মাসিমা মুহূর্তে তার সমাধান করে দিলেন। তোর কোনো চিন্তা নেই, তুই নিশ্চিন্ত মনে চাকরি করতে যাস। আমি নিজে দাঁড়িয়ে থেকে তোর সব কাজ করিয়ে রাখব। চাবির গোছা মাসিমার কাছে গচ্ছিত রেখে ওরা দুজনেই বেরিয়ে যায়। এমনিভাবে বেশ সুন্দর দিন কেটে যাচ্ছিল।
হঠাৎ কিছুদিন ধরে মহুয়ার মনে হচ্ছে আলমারির টাকা যেন হিসাবের বাইরে একটু বেশি কম। নিজেরই ভুল মনে করে প্রথম প্রথম কাউকে কিছু বলেনি। একদিন একজোড়া সোনার কানের দুল ঠিক জায়গায় না পেয়ে মহুয়া একটু অস্থির হয়েই ঈশানকে ব্যাপারটা জানালো। একটা ব্যাপার আমার মাথায় ঢুকছে না, এই ঘরের চাবি কিন্তু আমি মাসিমাকে দিয়ে যাই না। ঈশান এমনিতে ভালো ছেলে, কিন্তু রেগে গেলে চণ্ডাল। শুনে ক্ষেপে উঠল, তৎক্ষণাৎ বাড়ি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলল। তারপর যথারীতি সব দোষ মহুয়ার ঘাড়ে চাপিয়ে দিয়ে বলল, আমি তখনই জানতাম এইরকম একটা কিছু হবে। অতি ভাব আর ভাটা ডাব বেশি দিন থাকে না। সাতকেলে মাসিমা মেসোমশাই ডিমের ডালনা বড়ির ঝালের সম্পর্ক আমি কালই ওদের জানিয়ে দেব। অন্য বাড়ি দেখছি। মহুয়া বুঝে গেছে এই গোয়ার গোবিন্দকে দিয়ে কাজের কাজ কিছু হবে না, মাঝখান থেকে ঝামেলা বাড়াবে। কিছুদিন নিজেই সাবধান থাকার চেষ্টা করলো, বিশেষ ফল হলো না। ও তখন ওর ছোট ভাই রাজুর শরণাপন্ন হলো। রহস্য বই পড়ে পড়ে গোয়েন্দা বুদ্ধিটা ওর ভালোই খেলে। সব শুনে বিজ্ঞের মতো মাথা নেড়ে সে বলল, একটা সিসি ক্যামেরা লাগাতে পারলে ভালো হয়। এই বড় বড় কথা না বলে সহজে কি করা যায় তাই বলতো। এটাই তো ভাবছি, তুই একটু কষ্ট করলে একটা সূত্র পাওয়া যেতে পারে। মহুয়া সাগ্রহে তাকিয়ে আছে। তুই কাল অফিসে যাবি না, আর সেটা তোর এই বিখ্যাত মাসিমাকে জানতে দিবি না। তুই ঘরে থাকবি, আর ঈশানদা বাইরে থেকে তালা দিয়ে রোজের মতো ওর হাতে চাবি দিয়ে চলে যাবে। লুকিয়ে থেকে দেখ কি হয়। নতুন চাকরি, তাও অনেক কষ্টে ছুটি নিয়ে মহুয়া তার গোয়েন্দা ভাইয়ের পরামর্শ পালন করল। ছুটিটা বেকার গেল। আশা আর মাসিমাকে সন্দেহ করার অবকাশই পাওয়া গেল না। এত অধৈর্য হলে চোর ধরা যায় না। অতত্র আরও একদিন মহুয়াকে নিজ গৃহে তালাবন্দি হয়ে থাকতে হলো। যথাসময়ে মাসিমা আশাকে নিয়ে এলেন। মহুয়া দম বন্ধ করে ভারী পর্দার আড়ালে লুকিয়ে আছে। আশা কাজ সেরে চলে যাবার পর ড্রেসিং টেবিলের ড্রয়ার খুলে খুচরো টাকাগুলো মাসিমা আঁচলে বাঁধলেন। ব্লাউজের ভেতর থেকে একটা ছোট্ট ব্যাগ এবং তার থেকে চাবি বার করে আলমারি খুললেন। বেশ খানিকক্ষণ ঘাঁটাঘাঁটি করে ঈশানের মাইনের খামটা বার করে কটা নোট সরিয়ে আবার রেখে দিলেন। মহুয়ার হাত পা কাঁপছে। ওই রকম একজন সম্ভ্রান্ত চেহারার মহিলা যেভাবে পেশাদারি তৎপরতায় চুরি করছে, চোখে না দেখলে কল্পনা করা যায় না। মাসিমা এবার শোকেসের টিপট হাতড়ে দেখছেন। মহুয়া পেছন থেকে ডাকল, মাসিমা। ভীষণ চমকে উঠলেন তিনি। হাত থেকে পড়ে গেল টিপটটা। বিবর্ণ সাদা হয়ে গেছে তার চোখ মুখ। মহুয়া গম্ভীরভাবে জিজ্ঞেস করল, এখন আমার কি করা উচিত? মাসিমা মহুয়ার পা ধরে বসে পড়েছেন, হাত জোর করে ক্ষমা চাইছেন, পাগলের মতো করছেন। তুমি পুলিশে খবর দিও না, আমি তোমার সব জিনিস ফেরত দিয়ে দিচ্ছি। বিশ্বাস করো, আমি শুধু চুরি করতাম, কোনো জিনিস নষ্ট করিনি। আসলে বন্ধ ঘরের তালা খুলতে খুলতে আমাকে কেমন চুরির নেশায় পেয়ে বসলো। ওই ঘরের চাবিটা তুমি তো আমাকে দিয়ে যেতে না? হ্যাঁ, ওই ঘরে খুঁজে খুঁজে একদিন চাবিটা পেয়ে গেলাম। আলমারির আর ওই ঘরের ডুপ্লিকেট চাবি তৈরি করালাম। তুমি চাবি নিয়ে চলে গেলেও আমার কোনো অসুবিধে হতো না। খুব ভালো লাগতো, কেমন একটা আরাম বোধ হতো। ঠিক সেই সময় ডোরবেলটা বেজে উঠল। মহুয়া দরজা খুলে দেখে মেসোমশাই। কি ব্যাপার, আজ তুমি অফিসে যাওনি? তাহলে তোমার মাসিমা তালা খুলতে এলো যে? তা তিনি কি করছেন? আজ কি খাওয়া দাওয়া বন্ধ? মাসিমা এখানেই আছেন, অফিসে আর যেতে পারলাম কই।
অনেক দিনের সন্দেহটা প্রমাণ করার জন্য থেকেই গেলাম। মানে? ভেতরে এসে লতিকাকে মেঝেতে ওভাবে বসে থাকতে দেখে তিনি অবাক হয়ে যান। সব শুনে মাথা নিচু করে বললেন, তোমাদের কাছে ক্ষমা চাইবার মুখ নেই, মান সম্মানও কিছু রইল না। পুরনো রোগটা আবার মাথাচাড়া দেবে ভাবতে পারিনি। দীর্ঘদিনের চিকিৎসাতে একদম ভালো হয়ে গিয়েছিল। আমরা নিঃসন্তান, কিন্তু নিঃসঙ্গ নই। আত্মীয় পরিজন বন্ধু বান্ধব প্রচুর আছে, কারো সঙ্গে সংস্রব রাখতে পারি না, সাহসও হয় না। তুমি থানায় খবর দাও, যা থাকে কপালে। লতিকা আঁতকে ওঠেন। হ্যাঁ, না মা না, তুমি তুমি থানা পুলিশ করো না, লোক জানাজানি করো না। আমি শুধু চুরি করতাম, বিশ্বাস করো, কোনো জিনিসে হাত দিতাম না। চুরি করতে ভীষণ ভালো লাগতো, না করতে পারলে বড় অস্থির লাগতো। সবকিছু একটা ব্যাগে রেখে দিয়েছি, এখনই এনে দিচ্ছি। মাসিমা ছুটে গিয়ে একটা ব্যাগ এনে মেঝেতে ঢেলে দিলেন। ছড়িয়ে পড়ল টাকা, খুচরো পয়সা, সোনার হার, দুল, বালা, ইমিটেশন গয়না, পুঁতির মালা, কাঁচের বালা, সেন্টের খালি শিশি, পেপার ওয়েট, কত কি হাবি যাবি। মহুয়া অবাক হয়ে গেছে। এত জিনিসের হিসেব তো ওর নিজেরই ছিল না। অবিনাশ উঠে দাঁড়িয়ে বললেন, তোমার যা মন চায় করো, আমি ঘরেই আছি। লতিকাও কাতর দৃষ্টিতে মহুয়ার দিকে তাকিয়ে বললেন, ও নাকি খেতে দিয়ে আসি। মহুয়া ঈশানকে ফোন করলো, রাজুকেও। সব দেখে শুনে ঈশান হতবাক। কি করবে এখন? মাথা নাড়ে মহুয়া। কিছু না। হ্যাঁ, সত্যি বুড়ো বয়সে হেনস্থা হবে। তবে তুমি কিন্তু বেশ কিছু টাকা পয়সা পেয়ে গেলে, ওগুলো এতদিনে খরচও হয়ে যেত। দিদি, তুই আমাকে একটা ধন্যবাদও দিলি না। অন্যমনস্ক মহুয়ার কানে কোনো কথাই গেল না। বুকের মাঝে একটা মোচড়। রোগ তো যে কোনো সময়ে যে কোনো মানুষের হতে পারে, যদি ওর নিজের কোনোদিনও হয়। গল্প পাঠ এখানেই শেষ হলো। প্রিয় পাঠক বন্ধুরা, আমার চ্যানেল জয়ার গল্পের নিবাস যদি আপনাদের ভালো লেগে থাকে, তবে দয়া করে সাবস্ক্রাইব আর লাইক করে দেবেন, তাহলে একটু উৎসাহ পাই। আপনারা সবাই ভালো থাকবেন, আমার হার্দিক ভালোবাসা নেবেন। নমস্কার।